পঞ্চদশ শতকে মধ্যযুগে মনসামঙ্গল কাব্যধারার একজন উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন, যার লেখনীতে ধরা পড়েছে পঞ্চদশ শতকের শেষ এবং ষোড়শ শতকের প্রথম দিকে সমাজের একটি রূপচিত্র রেখা, যার নিবাস ছিল বৌরগ্রামে, কিশোরগঞ্জ জেলায়, যিনি মঙ্গল কাব্য ধারার একজন শ্রেষ্ঠ কবি বলা যেতে পারে, যিনি নরসিংহ এবং রুক্মিণী দেবীর একমাত্র সন্তান ছিলেন। তাহলে তোমরা বুঝতেই পারছো আমি কার কথা বলছি। আমি মধ্যযুগে মনসামঙ্গল কাব্যের একজন শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের কথা বলছি। আজকের ভিডিওতে আমি নারায়ণ দেবের কাব্য সাহিত্য ধারা এবং কাব্য প্রকৃতি এবং কবি পরিচয় সম্পর্কে দু চারটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের ভিডিওতে। তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোনো স্কিপ না করে। স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করছি, এবং অবশ্যই ভিডিওটি দেখার পর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে, আর কেমন লাগছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আর তোমাদের কী ধরনের ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। আমি চেষ্টা করব সেরকম ভিডিও তৈরি করার। তবে চলো দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ বিষয়, পঞ্চদশ বা ষোড়শ শতকে মনসামঙ্গল কাব্যধারার একজন শ্রেষ্ঠ কবি নারায়ণ দেবের কাব্যধারা বা কাব্য প্রকৃতি সম্পর্কে। আজকের প্রথম কোশ্চেন, নারায়ণ দেব কোন সময়কার কবি ছিল? মনসামঙ্গল কাব্যধারার প্রাচীন কবি ছিল নারায়ণ দেব, পঞ্চদশ শতকের কবি ছিলেন তিনি। কোন ভাষায় তার পদ্মপুরাণ কাব্যের পুঁথি পাওয়া গেছে? অসমীয়া ভাষায় নারায়ণ দেবের পদ্মপুরাণের পুঁথির খোঁজ পাওয়া গেছে। এর পরের কোশ্চেন, নারায়ণ দেব দেব উপাধিটি কোথা থেকে সংগ্রহ করেছিল? নারায়ণ দেব তার দেব উপাধিটি মগধ থেকে সংগ্রহ করেছিল। এর পরের কোশ্চেন হবে, নারায়ণ দেবের গোত্র কী ছিল? তার গোত্র ছিল মৌদগল্য। এর পরের কোশ্চেন হবে, নারায়ণ দেবের উপাধি কী ছিল? নারায়ণ দেবের উপাধি ছিল সুকবি বল্লভ। এছাড়া পদ্মপুরাণ কাব্যটি নারায়ণ দেব কোন সময় রচনা করেছিলেন? জানা গেছে নারায়ণ দেবের এই পদ্মপুরাণ কাব্যটি পঞ্চদশ শতকের প্রথমার্ধে রচিত হয়েছিল। আমরা দেখি নারায়ণ দেবের এই পদ্মপুরাণ কাব্যে পঞ্চদশ শতকের শেষ থেকে ষোড়শ শতকের প্রথম দিকের যে সমাজের রূপচিত্র সেটি তিনি তুলে ধরেছেন তার কাব্যের পুঁথিতে। তার এই কাব্যের নানা নাম দেখা গেছে, তার কাব্যের বিভিন্ন নাম দেখা গেছে। যেমন আসামে নারায়ণ দেবের কাব্যটি সুকবি নারায়ণী বা সুকন্যানী নামে পরিচিত। আমরা দেখি নারায়ণ দেবের কাব্যে হোসেন শাহের কথা কিন্তু একদম উল্লেখ নেই। জানা গেছে বাংলাদেশ অপেক্ষায় আসামে নারায়ণ দেবের এই মনসামঙ্গল কাব্যটি অধিক প্রচলিত হয়ে আছে। এর পরের কোশ্চেন হতে পারে, নারায়ণ দেবের কাব্যে কত রকমের ভণিতা দেখা গেছে? কাব্যের ভণিতাতে সে রয়েছে সুকবি বল্লভ হয় নারায়ণ দেবের কয়, আর আরেকটি ভণিতা রয়েছে সুকবি নারায়ণ দেবের সরস পাঁচালী। এই দুই রকম ভণিতা তার কাব্যের মধ্যে দেখা গেছে। তার কাব্যটি প্রধানত উত্তরবঙ্গ এবং আসামে অধিক প্রচলিত। এর পরের কোশ্চেন, নারায়ণ দেবের কাব্যে কিসের প্রভাব দেখা গেছে? প্রধানত তার কাব্যে পৌরাণিক কাব্যের প্রভাব বা পৌরাণিক প্রভাব দেখা গেছে। এর পরের কোশ্চেন, নারায়ণ দেবকে মানবতার কবি কে বলেছেন? সাহিত্যিক ভূদেব চৌধুরী নারায়ণ দেবকে মানবতার কবি বলে উল্লেখ করেছেন। এর পরবর্তী কোশ্চেন, নারায়ণ দেবের বাসস্থান কোথায় ছিল? কোথায় বসবাস করেছিল বা কোথায় তার জন্ম হয়েছিল? জানা গেছে বৌরগ্রামে, কিশোরগঞ্জ জেলায় তার জন্ম বা বাসস্থান। এটা সম্ভবত রাঢ় অঞ্চলের অন্তর্গত। তার পিতা ছিল নরসিংহ এবং মাতা ছিল রুক্মিণী দেবী। এছাড়া তিনি ছিলেন কায়স্থ পরিবারের সন্তান। এর পরবর্তী কোশ্চেন, নারায়ণ দেবের বিখ্যাত পদ্মপুরাণ কাব্যটি কটি খণ্ডে বিভক্ত? প্রধানত তিনটি খণ্ডে বিভক্ত। একটি দেবখণ্ড, আরেকটি নরখণ্ড এবং আরেকটি বণিক খণ্ড। অর্থাৎ বলা যায় নারায়ণ দেবের এই পদ্মপুরাণ গ্রন্থে তিনটি খণ্ডের প্রথম খণ্ডে রয়েছে আত্মপরিচয়, দ্বিতীয় খণ্ডে রয়েছে পুরাণ প্রসঙ্গ এবং তৃতীয় খণ্ডে রয়েছে চাঁদ সদাগরের কাহিনী। এবার আমরা দেখব মনসামঙ্গল কাব্যের প্রসারলাভ কতদূর অবধি করেছে নারায়ণ দেবের মনসামঙ্গল কাব্যটি। জানা গেছে মনসামঙ্গল কাব্যটি আসামের ব্রহ্মপুত্র এবং সুরমা উপত্যকা উভয় অঞ্চলে ব্যাপক প্রচার লাভ করেছে।
নারায়ণদেবের মনসামঙ্গল কাব্যটি কোন রসে সিক্ত? জানা গেছে নারায়ণদেবের মনসামঙ্গল কাব্যটি করুণ রস সৃষ্টিতে সিক্ত, অর্থাৎ করুণ রস সৃষ্টিতে নারায়ণদেব ছিলেন অতুলনীয় শিল্পী। যেমন মনসামঙ্গলে চাঁদ সদাগরের পৌরসদীপ্ত চরিত্র যেভাবে ফুটিয়ে তুলেছেন, আর আরেকদিকে বেহুলার মতন সতী সাবিত্রীর স্ত্রীর কথাও তুলে ধরেছেন। এর পরের কোশ্চেন, নারায়ণদেবের কাব্যে কোন কোন গ্রন্থের প্রভাব দেখা গেছে? একটি রয়েছে কালিকা পুরাণ, 2 নম্বর শিব পুরাণ এবং 3 নম্বর কালিদাসের কুমারসম্ভব কাব্যের প্রভাব তার কাব্যের মধ্যে দেখা গেছে। এর পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, নারায়ণদেব যে শ্রেষ্ঠ কবি ছিলেন তার প্রমাণ পাওয়া যায় কার কোন কাব্যে? নারায়ণদেব যে প্রতিভাশালী কবি ছিলেন তার প্রমাণ আমরা সপ্তদশ শতকের কবি কেতকদাস ক্ষেমানন্দের কাব্যে পেয়ে থাকি। কাব্যের শুরুতে নারায়ণদেব বন্দনা করেছেন এইভাবে, ব্যাস বাল্মীকি মুনি নারায়ণ তত্ত্ব জানি, তোমাকে সেবিয়া হইল কবি। এইভাবেই আমরা বুঝতে পারি যে নারায়ণদেবের প্রভাব মনসামঙ্গল কাব্যে সঠিক রয়েছে বা শ্রেষ্ঠ রয়েছে। কবি নারায়ণদেবের নিবাস সম্পর্কে বিভিন্ন সমালোচক বিভিন্ন রকম ব্যাখ্যা করেছেন। তার মধ্যে আমরা যেটা দেখেছি বইতে, নারায়ণদেবের নিবাস ছিল ব্রহ্মপুত্রের তীরে অবস্থিত বোরগ্রাম, বর্তমানে ময়মনসিংহ জেলার অন্তর্গত, কিন্তু কোনো এক সময় নারায়ণদেবকে শ্রীহট্টের অধিবাসী বলে অনেক সমালোচকই দাবি করেছেন। জানা গেছে 1318 সালে রংপুর সাহিত্য পরিষদ পত্রিকায় সতীশচন্দ্র চক্রবর্তী অনেক তথ্য প্রমাণ সহ কবিকে ময়মনসিংহ নিবাসী হিসাবে প্রমাণ করেছেন বা বলেছেন। এর পরবর্তী আরেকটি তথ্য আমরা জানি, তার কাব্য পদ্মাপুরাণ কাব্যটি সংরক্ষণ করা হয়েছে কোথায়? জানা গেছে 1695 খ্রিস্টাব্দে প্রাচীন পুঁথির আলোকচিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত করা হয়েছিল। এর পরবর্তী তথ্য জানার আগে 2-4টি কথা আমি বলি। আমার চ্যানেলের ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে সেটি জানাবে, এবং আমি প্রতি সপ্তাহে দেওয়ার চেষ্টা করছি আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা হতে চলেছে, পিএসসির মতন অথবা এসএসটি পরীক্ষার মতন পরীক্ষা, যেগুলি প্রস্তুতি পর্ব যদি সঠিকভাবে আমরা আগের থেকে না নিতে পারি তাহলে কিন্তু অনেক কিছুই আমাদের কাছে অধরা থেকে যাবে। সেটাকে লক্ষ্য রেখেই আমাদের প্রস্তুতি পর্বটা চালিয়ে যেতে হবে। সে কারণেই আমি চেষ্টা করছি প্রতি সপ্তাহে বাংলা সাহিত্যের ওপর ভিডিও দেওয়ার। এছাড়া বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্যের ইতিহাস এবং অন্যান্য প্রশ্নপত্র নিয়েও আলোচনা করব আমার এই চ্যানেলে। তা তোমরা সেই চ্যানেলটির দিকে অবশ্যই নজর রাখো। এর পরবর্তী প্রশ্ন রয়েছে, নারায়ণদেবের কাব্যের পুঁথি মুদ্রিত হয়েছে কোথায়, কবে? জানা গেছে 1284 বঙ্গাব্দে ভৈরবচন্দ্র শর্মা শ্রীহট্ট থেকে পদ্মাপুরাণ কাব্যের প্রাচীন পুঁথি মুদ্রিত করেছিলেন। কবি নারায়ণদেব সম্পর্কে এই কয়েকটি তথ্য আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করলাম। এর পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো মধ্যযুগের কবি নিয়ে আলোচনা করব। তোমাদের ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই জানাবে, আর বন্ধুদের মধ্যে সেটি শেয়ার করে দিবে। ধন্যবাদ।